শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আজকের অবধি বাংলাদেশকে দেখেন, তাহলে দেখবেন যে যে যায় লঙ্কায় সেই হয় না। ইউনূস ইজ নো বেটার দ্যান এনি ডিক্টেটোরিয়াল শাসক। তাহলে কেনই বা গণ অভ্যুত্থান হয়েছিল? শেখ হাসিনা থাকলে নজরুলের নামে ভাস্কর্য তৈরি হয়, আর এখন ইউনূসের আমলে ভাস্কর্য ভাঙা হয়। ইউনূস এবং তার যে সঙ্গী সাথীরা তারাই 1971-কে বারবার অস্বীকার করবার চেষ্টা করেছে। ইউনূসের কাছ থেকে আজ অব্দি অন্তত এক বছরে কেউ বুঝতে পারেনি এই রাষ্ট্রটার উন্নয়ন কি হবে। যতজন সাংবাদিককে ইউনূসের আমলে জেলে পোড়া হয়েছে, যতজন সম্পাদককে ইউনূসের আমলে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, সেটা কোনো গণতন্ত্রের পদ্ধতি হতে পারে না। যেটা আওয়ামী লীগপন্থী, ওরা আসলে ভারতের দালাল। নমস্কার, আমরা প্রতিদিনকার মতো চলে এসেছি যে আমাদের প্রথম কলকাতার সরাসরি যে আমাদের বিশ্লেষণ ভিত্তিক সম্পর্ক নিয়ে, দুদেশের সম্পর্ক নিয়ে আমরা আলোচনায় হাজির হই। অবশ্যম্ভাবেই আজকের আমাদের আলোচনার বিষয় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, যে সম্পর্ক ঐতিহাসিক এবং ভৌগোলিকভাবে এখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। গত 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে আমরা দেখেছিলাম, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একটা গণ অভ্যুত্থান হয়েছিল। গণতন্ত্র ফিরে আসার তাগিদে, অধিকার রক্ষার লড়াইয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের একটি বছর কিন্তু পার হয়েছে। সেই জুলাই আন্দোলনের পর, আগস্টের পরে অন্তর্বর্তী সরকার সে দেশের একটা কেয়ারটেকার গভর্নমেন্টের হিসেবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বছর কিন্তু পার হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের যেটা আলোচনার সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে একটি বছর পার হওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই যে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে একটা ভাবনা, স্বপ্ন, যে মনন থেকে যে চিন্তনটা শুরু হচ্ছে বাংলাদেশের মানুষের মনে, সেই ভাবনাটা কি আদৌ বাস্তব, আদৌ কি স্বপ্ন, নাকি মরীচিকা? আজকে কিন্তু আমাদের আলোচনার বিষয়টা ঠিক এই রকম, একটু গুরুগম্ভীর। আমাদের প্রথম কলকাতার আজকে আমার যে কার্যকারিতাটা, সেটা একটু অন্যভাবে। আমি উপস্থাপক হিসেবে বসেছি, অন্যদিন আমি হয়তো বিশ্লেষণ নিয়েই বসি, কিন্তু আজকে আমাদের প্রথম কলকাতার দর্শকদের কাছে আমরা এমন একজন মানুষকে হাজির করতে চাই, তার নাম হচ্ছে সুমন ভট্টাচার্য। গোটা ভারতবর্ষের রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এবং একজন প্রাজ্ঞ সাংবাদিক, আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে অত্যন্ত সুপরিচিত নাম। দাদা, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তা আজকে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরানোর যে দাবি শুরু হয়েছিল, সেই গণতন্ত্রের সাধারণ মানুষ কি সেই দাবিকে পূরণ করার বা পরিবর্তনের স্বাদ এই 11 মাস 12 মাস অতিক্রান্ত হয়ে গেছে? ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন, মানে জাতীয় নির্বাচনের ডাক দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছে। সেই পরিবর্তনের স্বাদ কতটা পেতে পারে বাংলাদেশের সাধারণ মানুষ? পরমাশিস, প্রথমে আমি একটা পজিশন ক্লিয়ার করবার চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবে কিন্তু ভারতবর্ষের, অর্থাৎ আমাকে যে কোনো যখন জিনিস ভাবতে হয়, তখন আমাকে ভাবতে হয় যে এটা ভারতবর্ষের জন্য, বাঙালির জন্য, পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য কতটা সেফ অথবা কতটা আনসেফ। পশ্চিমবঙ্গের বাঙালি শব্দটা আমি এটা এই কারণে জোর দিয়ে বললাম যে ঢাকার সঙ্গে কলকাতার দূরত্ব হচ্ছে 600 কিলোমিটার, বনগাঁ থেকে যশোরের দূরত্ব আরো কম। ফলে যদি বনগাঁ আর যশোরের মধ্যে যে ট্রানজিশনটা আছে, যদি সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ে, যদি যশোরে মৌলবাদ বাড়ে, তাহলে সেটা আমাদের জন্য খুব নিরাপদ। কলকাতাবাসী হিসেবে ঢাকায় যদি মৌলবাদ বাড়ে, তাহলে সেটা ভারতীয় হিসেবে আমার কাছে খুব নিরাপদ। মানে এটা আওয়ামী লীগ বিএনপির ঊর্ধ্বে একটা এজেন্ডা, যেটা ভারতীয় হিসেবে সবসময় আমাকে মনে রাখতে হয়। এবার আপনি যদি জুলাই বিপ্লব বা 5ই আগস্টে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পরবর্তী পরিস্থিতিতে আসেন, দেখুন যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ইউনূস ক্ষমতায় এসেছিলেন, আপনি যদি এক বছর বাদে দেখেন, তাহলে দেখবেন যে ইউনূস প্রায় তার কোনোটাই পূরণ করতে পারে। কেন আমি প্রায় তার কোনোটাই পূরণ করতে পারেননি বললাম? দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে অভিযোগটা, সেটা হচ্ছে যে তিনি গণতন্ত্রকে ধ্বংস করে এক ধরনের একদলীয় রাজনীতি চালু করেছেন। সেই একদলীয় রাজনীতির বিপক্ষে গিয়ে, অর্থাৎ যেটা একটা বহুদলীয় গণতন্ত্র বা বহুদলীয় মানে যেটা ওয়েস্টার্ন মডেল অফ ডেমোক্রেসি, সেইটা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দাবি উঠেছিল এবং খুব সঙ্গত দাবি। সেই দাবিতেই ছাত্ররা রাস্তায় নেমেছিল, যদিও তাদের প্রথম থেকে তাদের আন্দোলন ছিল চাকরির ক্ষেত্রে কোটার বিরুদ্ধে। এবার যাই হয়েছে, কোটা আন্দোলনের সময় যা হয়েছে ইত্যাদি থেকে যদি আপনি পোস্ট 5th of August, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আজকের অবধি বাংলাদেশকে দেখেন, তাহলে দেখবেন যে একটা আমাদের বাংলায় কথা আছে, যদিও সেটা তার সাথে হয়তো একটু হিন্দুত্ব জড়িয়ে আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাম। ইউনূস ইজ নো বেটার দ্যান এনি ডিক্টেটোরিয়াল শাসক। আজ যখন আপনি আমি কথা বলছি, তখন ইউনূস মালয়েশিয়াতে আছে। ইউনূস মালয়েশিয়া গেলেন কেন? দেখুন,
আপনি যদি আবার, যেহেতু আপনি ইতিহাস দিয়ে শুরু করেছেন, আমরা দুটো ভাবে বিষয়টাকে দেখতে পারি। এক হচ্ছে যে ইতিহাসগত ভাবে 1971 থেকে 2025 আস্তে আস্তে কি হলো, আর একটা হচ্ছে 2024 থেকে 2025 আস্তে আস্তে কি। 1971 যেটা বাংলাদেশের, মানে আমি বিশ্বাস করি এবং হয়তো বাংলাদেশের একটা বড় সংখ্যের মানুষও বিশ্বাস করে, যে বাংলাদেশের ইতিহাসে 1971 একটা মাইল ফলক ছিল। ইউনূস এবং তার যে সঙ্গী সাথীরা, তারাই 1971কে বারবার অস্বীকার করবার চেষ্টা করেছেন, এবং যখনই চ্যালেঞ্জের মুখে পড়েছেন তখনই তারা বলেছেন না 1971 এবং 2024 দুটোই সমতুল্য, হুইচ ইজ নট। এবার যখন আপনি আমি আলোচনা করছি, তখন আপনি যদি আবার ইউনূস যা যা বলে এসছিলেন, সেই কতটা আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা হলো বা কতটা সাংবাদিকদের স্বাধীনতা বাংলাদেশে এলো, সেই সমস্ত প্রশ্নগুলোকে যদি এক এক করে প্যারামিটারে ফেলেন, এক এক করে ফেলতে পারেন, সমষ্টিগতভাবে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে ইউনূস ইজ আরো বড় শূন্য শেখ হাসিনার দিক থেকে। শেখ হাসিনার গণতন্ত্রকে ধ্বংস করা বা একদলীয় শাসনের পাশাপাশি যেমন তিনি করেছেন, এই অভিযোগকে অস্বীকার করা যাবে না। শেখ হাসিনার অন্তত একটা ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভ ছিল যে রাষ্ট্রটা কিভাবে এগোবে। ইউনূসের কাছ থেকে আজ অব্দি অন্তত এক বছরে কেউ বুঝতে পারেনি যে মানে এই রাষ্ট্রটার উন্নয়ন কি হবে। এবার আমি গোয়িং ব্যাক টু দ্য ইউনূসের প্রমিস এবং ইউনূসের রিয়ালিটিতে আসি। দেখুন, যদি কোনো রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, তাহলে তো একজন সাংবাদিককে শুধুমাত্র সে তোলাবাজি ভিডিও করছিল বলে তাড়া করে অন্য তোলাবাজরা তাকে খুন করে দিতে পারে না। আমি তুহিনের ঘটনার কথা বলছি, আমি লেটেস্ট ঘটনাগুলোই যাচ্ছি, ঠিক আছে? বা আপনি মাসুদ কামাল, যিনি বাংলাদেশের একজন পপুলার হোস্ট, আপনার মতোই হোস্ট, কিন্তু যেহেতু তিনি শাসকের বিরোধী, সেহেতু তাকে হুমকি পেতে হয় না। বা কলিমুল্লাহ, তিনি মানে কলিমুল্লাহর সাথে আমার 2-3 বার দেখা হয়েছে। কলিমুল্লাহকে যে আমি খুব সাংঘাতিক পছন্দ করি তা নয়। কলিমুল্লাহ সবসময়, মানে আমাদের পুরনো বন্ধু আনিস আলমগীর ঠিকই বলেছেন যে কলিমুল্লাহ সবসময় কিছু অদ্ভুত থিওরি থাকে, কিন্তু কলিমুল্লাহকে আপনি তার বিশ্ববিদ্যালয়ে কি দুর্নীতি হয়েছে সেই দায়ে তাকে গ্রেফতার করেন। যদি আপনি খুব পজিটিভলি দেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ইউনূসের আমলে যত গ্রেফতার হয়েছেন, সেই গ্রেফতারিটা বোধহয় মানে শেখ হাসিনাও করে। দেখুন, আমাদের গোটা পৃথিবীতেই একটা গণতন্ত্রের সংকট আছে। আফ্রিকার দেশগুলোতে আছে, আমাদের এশিয়ার দেশগুলোতে আছে। যদি আমায় আপনি খুব অনেস্টলি জিজ্ঞেস করেন, ভারতবর্ষ কি একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে না? যাচ্ছে। কিন্তু ভারতবর্ষের 77 বছরের গণতন্ত্র, তার সংবিধান, তার কনস্টিটিউশন, তার হাইকোর্ট, তার সুপ্রিম কোর্ট সেই চ্যালেঞ্জগুলোকে ব্যালেন্স করবার চেষ্টা করছে। কিন্তু ইউনূস যেটাকে বিপ্লব বললেন, বা ইউনূসের সঙ্গী সাথীরা যেটা বিপ্লব বললেন, সেটা দেশে যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি করলো, সেই অস্থিরতার কোনো দ্বিতীয় উদাহরণ আপনি দেখাতে পারবেন। যতজন সাংবাদিককে ইউনূসের আমলে জেলে পোড়া হয়েছে, যতজন সম্পাদককে ইউনূসের আমলে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, সেটা কোনো গণতন্ত্রের পদ্ধতি হতে পারে না। হতেই পারে যে সেই সাংবাদিক বা সেই সম্পাদক তার সময় শেখ হাসিনার ভক্ত ছিলেন বা অনুগত ছিলেন, তার জন্য তাকে আপনি মানে সংবাদপত্র প্রতিষ্ঠান থেকে বার করে দেবেন, এটা কোনো গণতন্ত্রের উদাহরণ হতে পারে। তাহলে কি দাদা, আমরা কি এই প্রশ্নটাই আসতে পারি যে এই সংস্কারের নামে যে কথাটা বলা হচ্ছে, সেটা কি শুধুমাত্র কি কাগজে কলমে? তাহলে কেনই বা গণ অভ্যুত্থান হয়েছিল? আর আমরা এই যে লাস্ট 1 বছরে যেটা দেখলাম যে একটা অপরাধ প্রবণতা ক্রমশই বাড়ছে, খুন খারাপি, ধর্ষণ, সংখ্যালঘুদের উপরে অত্যাচার। তাহলে আমার বিষয়টা আপনার কাছে যেটা দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থানই বা কেন হয়েছিল, আর কেনই বা এই পরম্পরাটা আবার থাকছে? মানে একটা আপনার কথাতেই আসি, যে যেটা আপনি বললেন, যেটা হিন্দু ধর্মের একটা কথা চলে আসছে, যে লঙ্কায় যায় সেই রাবণ। তাহলে বাংলাদেশের মানুষ কি পেতে চলেছে? এই সংস্কারটা কি শুধুই কাগজে কলমে? কি বলবেন আপনি? দেখুন পরমাশিস, যেহেতু আপনি একটা মাঝে প্রশ্ন করলেন, তাহলে আমরা একটু ইতিহাসে ফিরি। হোয়াট ইজ প্রবলেম উইথ বাংলাদেশ? মানে বাংলাদেশের সমস্যাটাকে একটু বুঝতে হবে। যদি আমরা সমস্যাটা না বুঝি, আমি অবশ্যই আমার ভারতীয় পার্সপেক্টিভে বাংলাদেশের সমালোচনা করব, বাংলাদেশের লোক বাংলাদেশের উপর চিৎকার করবে। বাংলাদেশের সমস্যাটা হচ্ছে যে যখন 1971 দেশটা স্বাধীন হচ্ছে, পাকিস্তানের হাত থেকে ছাড়া পাচ্ছে, সেই বেস্ট ইলেকশনেও কিন্তু মুজিব 60% বেশি ভোট পান। তাহলে আমাদের ধরে নিতে হবে 1971 বাংলাদেশে এমন 40% মানুষ ছিলেন যারা পাকিস্তানের সঙ্গে থাকাকেই পছন্দ করছে।
2024 যখন ইউনূস ফিরছেন, মানে ইউনূস যখন ক্ষমতায় আসছেন, তখন ওই 40% মানে যারা পাকিস্তানে সঙ্গে থাকার সমর্থক ছিলেন, আরো নির্দিষ্ট করে পলিটিক্যাল টার্মে বলতে গেলে যারা জামাতপন্থী, তাদের বলবলাও বাড়ছে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে 60% যেটা মুজিবের কাছে 1971 ভোট ছিল, সেই 60% ভোট 2024 এসে কি শেখ হাসিনার থেকে সরে গেছিল? অবশ্যই সরে গেছে। এই যে 60% ভোট, তার মধ্যে 40% হচ্ছে কোর যারা পাকিস্তান বিরোধী, আর 20% হচ্ছে মাঝে যারা ফ্লোট করে, যে কোনো পলিটিক্যাল সিস্টেমে যারা ফ্লোটিং ভোট বলা হয়, যারা হ্যাঁ যারা 1971 মুক্তিযুদ্ধ সমর্থক ছিল, যারা 1971 মুজিবকে ক্ষমতায় দেখতে চেয়েছিল, কিন্তু পরের আপনি যে প্রসঙ্গটা আমাকে যে প্রশ্নটা করেছিলেন, 15 বছরের শেখ হাসিনার শাসনে এই যে ফ্লোটিং 20% তারা তিতিবিরক্ত হয়ে ওই জামাতের সঙ্গে চলে গিয়েছে। কারণ এটা তো সত্যি কথা যে শেখ হাসিনার আওয়ামী লীগ এমনকি নিজেদের ঘনিষ্ঠ সহযোগী, আমি নাম করেই বলতে পারি, ধরুন মেননের মানে রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টির বাদশাকে অব্দি নির্বাচনে হারিয়ে দিয়েছে। মানে আপনি আপনার অ্যালিসকে যতটা জায়গা ছাড়া দরকার, বা ডেমোক্রেটিক স্পেসে যে সেকুলার প্রোগ্রেসিভ, তাকেও জায়গা ছাড়েন। ফলে মাঝের 20% জামাতের সঙ্গে বা রাস্তায় নেমে আন্দোলনে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গেছে। তাহলে আপনি প্রথম হিস্টোরিক্যালি পয়েন্টটা বুঝে নিন যে বাংলাদেশ ইজ ডিভাইডেড ইন্টু 3 ক্যাম্প। 40% যারা আওয়ামী লীগ, 40% যারা পাকিস্তানপন্থী, মাঝের 20% ফ্লোটিং। এবার যদি আপনি জামাতকে জিজ্ঞেস করেন বা বাংলাদেশের কাউকে জিজ্ঞেস করেন, সে বলবে ওই যে 40% যারা আওয়ামী লীগপন্থী, ওরা আসলে ভারতের দালাল। আর যদি আওয়ামী লীগের কাউকে জিজ্ঞেস করেন, তাহলে বলবে যে ওই যে 40% যারা 1971 ভোট দেয়নি, ওরা জামাত, ওরা রাজা। বোথ আর ইকুয়ালি ট্রু। অর্থাৎ যেহেতু ভারতবর্ষ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, এই 40% ভারতকে বন্ধু দেশ মনে করে, আর ওই 40% ভারতবর্ষকে শত্রু দেশ বলে মনে করে। কারণ পাকিস্তান কেটে একটা নতুন দেশের উদ্ভব হচ্ছে, সেটাকে কেন জামাতপন্থীরা বা রাজাকারপন্থীরা ভালোভাবে মেনে। ফলে 40-40-এর দ্বন্দ্বটা 1971 থেকে 2024 অব্দি চলেছে। কখনো এ ভারী হয়েছে, কখনো ও ভারী হয়েছে। দ্বন্দ্বটা নতুন নয়। এই যে কে সেকুলার থাকিবে আর কে জামাতপন্থী হইবে, এই দ্বন্দ্বটা বাংলাদেশি ইফ আই গো স্পেসিফিক বাংলাদেশি মুসলিমদের মধ্যে অত্যন্ত স্বাভাবিক, এবং এই দ্বন্দ্বটা চিরায়তন চলছে। সেই জন্যেই শেখ হাসিনা থাকলে নজরুলের নামে ভাস্কর্য তৈরি হয়, আর এখন ইউনূসের আমলে ভাস্কর্য ভাঙা হয়। এই একটা রাষ্ট্রের মধ্যে যদি 40-40-40 এরকম মানে 40-40-20 ভাগ থাকে, তাহলে যা যা হওয়ার তাই হচ্ছে। এবার সমস্যাটা হচ্ছে, যদি আপনি শেখ হাসিনার ভুলকে ধরেন, যে শেখ হাসিনা তার 15 বছরের শাসনের শেষ 10 বছরে এমন মানে রিগ্রেসিভ হয়ে গেছিলেন যে বিপক্ষকে স্পেস দিতে ছাড়েননি। যে হাসানুল হক ইনু, যে তার সরকারের একসময় তথ্যমন্ত্রী ছিলেন, তাকে অব্দি হারিয়ে দেওয়া হয়েছে। রাশেদ খান মেননের সহযোগী বামপন্থী নেতা বাদশাকে হারিয়ে দেওয়া হয়েছে। তো তার জন্যেই কিন্তু আপনি দেখেছেন যে মাঝের যে ফ্লোটিং 20%, সেটা ওই জামাত বা যারা অ্যান্টি ইন্ডিয়ান বা যা প্রো পাকিস্তান, তাদের সঙ্গে যোগ দিচ্ছে। সো দ্যাট ইজ দ্য বেসিক কনস্টিটিউয়েন্ট অফ দ্য বাংলাদেশ পলিটিক্স, বাংলাদেশ ডেমোগ্রাফি। এটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা সবসময় ওই জটিলতায় থাকবো। যদি কখনো আবার বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, তাহলে ধরে নিতে হবে যে এই 40% ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করতে চায় এমন মানুষদের সঙ্গে ওই 20% যোগ দিয়েছে। ইটস প্লেন অ্যান্ড সিম্পল। এবারে সমস্যা হচ্ছে যে এই যে 40% যারা ক্ষমতা দখল করলো, আপনার যেটা প্রশ্ন যে ইউনূসের সমস্যা কোথায়, এই 40% যারা ক্ষমতা দখল করলো, তারাও ক্ষমতা দখল করার পরে শেখ হাসিনার মতোই একই ধরনের ডিক্টেটোরিয়াল। অর্থাৎ তারা তাদের পছন্দের লোকদেরকে খবরের কাগজে বসালো, তারা তাদের পছন্দের লোককে বিদেশে বাংলাদেশ দূতাবাসে পাঠালো, তারা তাদের পছন্দের লোককে বিভিন্ন কমিটিতে বসালো। অর্থাৎ আপনি যে প্রথম শব্দটা ব্যবহার করেছিলেন, বা গণতন্ত্রের যেটা খুব ইম্পর্টেন্ট শব্দ, যে ইনক্লুসিভনেস বা বহুত্ববাদ, সেটা ইউনূসেরও নেই বলেই আবুল বারাকাত, আপনি হিন্দুত্বের, আমি হিন্দু সংখ্যালঘুরা কি প্রশ্নে আছে সে অবস্থায় পড়ে যাচ্ছে, হিন্দুরা কেন বাংলাদেশে নির্যাতিত হচ্ছেন, এই কাজটা যিনি করেছেন সেই অধ্যাপক আবুল বারাকাতকে জেলে চলে যেতে হয়েছে। ফরগেট অ্যাবাউট, মানে দেখুন আজকে আমি যখন কথা বলছি আগস্টের একটা মাসে, তখন আর কেউ চিন্ময় কৃষ্ণকে নিয়ে কথাই বলে না। তিনি যে ঠিক কত জেলে আছেন, মানে সেটাই আমরা ভুলে গেছি। ইউনূস এবং ইউনূসের সঙ্গে যারা আছেন,
যাদের আপনি সমন্বয়ক বলতে পারেন, এখন এনসিপি বলতে পারেন, তাদের যে শব্দবন্ধ যখন মাহফুজুল আলম ব্যবহার করেন যে তৌহিদি শাসনের জন্য স্বর্ণযুগ এসে গেছে, তখন আপনার বুঝে নিতে হবে যে তারা একটা জামাতপন্থী পাকিস্তানপন্থী শাসনই চালাতে চাইছে, তাদের কোনো হাইড অ্যান্ড সিক গেম নেই। এবার আপনি আমি যারা যারা প্রতিবেশী, যারা বাঙালিত্ব নিয়ে চিন্তিত, তারা যখন চ্যালেঞ্জ করছি, বা বাংলাদেশের ভেতরে ওই ফ্লোটিং 20% তারা যখন বলছে, মেঘমল্লার বসু যখন খুব আবেগের সঙ্গে বলে ফেলছে যে আমি তো আশা করিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এই নিজামীদের ছবি থাকবে, তখন ওরা সরিয়ে নিচ্ছে, কিন্তু ওরা ওটাই রাখতে চায়। এই কনফিউশনটা যদি আপনি কখনো থাকে যে ওরা রাখতে চায় কিনা, এটা মেঘমল্লার বসুর ভুল যে উনি তাদের সঙ্গে এই আন্দোলনটায় 2024 জুলাইতে যোগ দিয়েছে। ইফ আই ক্যান মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে। দাদা, একদম বর্তমান এই মুহূর্তের পজিশনে আসবো, যে এই যে গত 1 বছরে যে ভিসা দেওয়া বন্ধ রয়েছে, সামান্য মেডিকেল ভিসা বা অন্যান্য এডুকেশন ভিসা চলছে, সীমান্ত সমস্যার কথা একটা বলা হচ্ছে, এবং এই সীমান্ত সমস্যা নিয়ে আমরা দেখেছি যে 2 পর্যায়ে আমাদের নয়াদিল্লিতে সীমান্ত পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এইটা কি দোষারোপের জায়গায় দেখা হচ্ছে, না একটা কূটনৈতিক সম্পর্ককে, একটা টানাপোড়েন পরিস্থিতিকে রোখা বা সেটাকে একটা মসৃণ জায়গায় একটা প্রলেপ দেওয়ার চেষ্টা? এটা আপনি কিভাবে দেখবেন? এই সঙ্গে আপনাকে আরো একটা প্রশ্ন করবো একই সাথে, যে এই যে গণ অভ্যুত্থানের সময় যে আবু সাইদের যে মৃত্যু হয়েছিল, যেটা নিয়ে একেবারে গোটা বাংলাদেশ, আন্তর্জাতিক লেভেলে ভারত থেকেও অনেক মানুষ সমবেদনা জানিয়েছেন, এবং সব সার্বিক পরিস্থিতিটা কিন্তু একটা উত্তাল হয়েছে। কিন্তু সে আবু সাইদে মৃত্যুর 1 বছর পূর্ণতে যে মার্চ টু গোপালগঞ্জের যে এনসিপি ছাত্র নেতারা যে ডাক দিয়েছিল, সেখানে আমরা দেখলাম যে একটা অহিংসার ছবি, এবং তারা পলায়ন করে চলে আসলো, এবং সেখানে 4 জনের মৃত্যু হলো। এই কোন মৃত্যুরই, নিরীহ মানুষের প্রাণ গেল, এই কোন মৃত্যুরই কি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনি মনে করেন যে সঠিক বিচার আদৌ হওয়া সম্ভব? কি বলবেন? বিচারে যাওয়ার আগে আমি আপনার প্রথম প্রশ্নটার উত্তর দিই, ভিসা নিয়ে কেন করা। দেখুন, আবার আমি বলছি, আমি ভারতীয় এবং ভারতবর্ষের ইন্টারেস্টে আমার কাছে প্রথম। যদি সেটা প্রথম হয়, তাহলে ভারতবর্ষের দিক থেকে দেখতে গেলে আমাকে বুঝতে হবে, বা যে কোনো কাউকে বুঝতে হবে, আজকে নয়াদিল্লি, সেটাতে নয়াদিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার আসুক, আর কাল যদি পট পরিবর্তন করে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হন, ভারতবর্ষের কাছে, নয়াদিল্লির কাছে বর্তমান ঢাকা সরকার হোস্টাইল এন্টি, বৈরী মনোভাব পোষণ করে। এটা যারা ভুল করে ভাববেন যে এটার সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে, না, এটার সাথে আওয়ামী লীগের সম্পর্ক নেই। যদি বাংলাদেশে কালকে বিএনপির সরকার এসে যায়, তাহলে নয়াদিল্লির জন্য যতটা সুবিধে হবে ডিল করবার জন্য বা আলোচনা করার জন্য, এই যে ইউনূস বা তার সরকারের সঙ্গে ডিল করার এরকম কোনো সুযোগ নয়াদিল্লির নেই। কেন নেই আপনাকে বুঝতে হবে, বা প্রত্যেক বাংলাদেশিকে বুঝতে হবে। দেখুন, 2 বছর আগে একটা অন্য দেশের উদাহরণ দিয়ে, আমাদের আরেকটা প্রতিবেশী দেশে মালদ্বীপের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক তিক্ততর হয়েছে। কারণ মুইজ্জু যখন, যিনি চীনপন্থী বলে পরিচিত, তিনি যখন মালদ্বীপের ক্ষমতায় আসেন, তার সরকারের 3 জন মন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ, মুইজ্জু তাদের পদত্যাগ করান, ভারতবর্ষ বয়কট মালদ্বীপ ডাক ওঠে। কিন্তু মুইজ্জু বোঝেন যে আমার পাশে যদি একটা 140 কোটির এত বড় পাওয়ারফুল, মানে একটা পাওয়ারফুল রাষ্ট্র থাকে, তার সঙ্গে আমার সমঝোতা করে নিতে। মুইজ্জু সেই সমঝোতা করেছেন। মুইজ্জু এসছেন নয়াদিল্লিতে নরেন্দ্র মোদীর সাথে। নরেন্দ্র মোদীকে আমি প্রাইম মিনিস্টার অফ ভারতবর্ষ হিসেবে বলছি, বিজেপির নেতা হিসেবে বলছি। তা এই কারণে বলছি যে বাংলাদেশের মতোই মালদ্বীপও একটি মুসলিম প্রধান দেশ, এবং সেখানে বিজেপি বা নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতি দিয়ে অনেক সময় নরেন্দ্র মোদীকে দেখা হয়, সেটা ভুল করা। মুইজ্জু কিন্তু এসছেন, নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ রক্ষা করেছেন, নরেন্দ্র মোদী মালদ্বীপ গেছেন, মালদ্বীপের সাথে ভারতের সম্পর্ক সহজ হওয়ার পথে। সমস্যা হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা তথাকথিত কর্তা ব্যক্তি বা যারা বিভিন্ন পদে আছেন, সেটা আসিফ নজরুল হোক, যা পদত্যাগ করে চলে যাওয়া নাহিদ ইসলামরা হোক, তারা ভারতবর্ষকে শত্রু বলে মনে করে। যতক্ষণ না তারা এই 140 কোটির দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক গুরুত্বকে বুঝতে পারবেন, ততক্ষণ সম্পর্ক স্বাভাবিক হওয়া বা ভিসা কোনো কিছু স্বাভাবিক হওয়াটা মুশকিল। আমি একজন ভারতীয় হিসেবে তো এমন একটা দেশের সঙ্গে কোনো ধরনের আলোচনা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যোগাযোগে যেতে চাইবো না যে আমাকে শত্রু মনে করে। পয়েন্ট নম্বর 2, যদি আপনি আবু সাইদ থেকে গোপালগঞ্জে 4 জনের হত্যার ঘটনায় আসেন, তাহলে আপনি দেখবেন যে আমি যে কথাটা আগেও বলেছিলাম, আবার রিপিট করি, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। অর্থাৎ যদি আপনি
এই সমন্বয়কদের বা হাসিনা বিরোধীদের অভিযোগটাকে মেনে নেন যে হাসিনা তার সময় পুলিশ দিয়ে দমন পীড়ন করেছিলেন, তাহলে ইউনূসের সময় তার চাইতে ভালো কিছু হচ্ছে, হতে পারে তার চাইতে খারাপ কিছু হচ্ছে। কেন খারাপ কিছু আমি শব্দটা যোগ করলাম, যে হাসিনার দমন পীড়ন শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ দেখে ঠিক করা, ইউনূসের সময় দমন পীড়নের সঙ্গে একটা সাম্প্রদায়িক রঙও আছে। অর্থাৎ যদি আপনি হিন্দু হন তাহলে আপনার কোনো চান্সই নেই। আমি রংপুরের ঘটনার ডিটেলসে যেতে চাই না, বা কুমিল্লার মুরাদপুরে একজন সংখ্যালঘু মহিলাকে যৌন নিগ্রহ করার পর যেভাবে তার উলঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল সেই ঘটনা যেতে চাই না। এগুলো আসলে প্রুফ করে যে আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন সংখ্যালঘুকে কিভাবে দেখছে। দেখুন, পৃথিবীর যে কোনো দেশে, আমেরিকাতেও জর্জ ফ্লয়েডের ঘটনা ঘটে, ভারতবর্ষ মুসলমানদেরকে পিটিয়ে মারার ঘটনা ঘটে। সমস্যা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন সেই ঘটনাটাকে কিভাবে ট্রিট করছে। এখনো বাংলাদেশের যে প্রশাসন, 5ই আগস্ট পরবর্তী প্রশাসন, তারা সংখ্যালঘুদের জন্য যত্নশীল এমন কোনো উদাহরণ আপনি আমি দেখাতে পারব। শুধু চিন্ময়ের গ্রেফতার নয়, ঢাকা শহরে মন্দির ভেঙে দেওয়া, রংপুরে হামলা, অন্তত প্রতিনিয়ত আপনার সামনে অসংখ্য উদাহরণ থাকবে যেটা সংখ্যালঘুদের জন্য বিপজ্জনক। এবার এখানে আপনার প্রথম প্রশ্নে যদি আমি ফিরে যাই, তাহলে একটা নতুন চ্যালেঞ্জ আছে আমাদের কাছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে, আমি যদি আবুল বারাকাতের তথ্যই নিই, বাংলাদেশে এখনো 9% হিন্দু রয়েছে। বাংলাদেশের 16 কোটি জনসংখ্যার মধ্যে 9% হিন্দু, মানে আপনি রাফলি 1.5 কোটির কাছাকাছি হিন্দু আছে। যদি নিপীড়নের ভয়ে তারা পালাতে শুরু করে, তাহলে তারা পালিয়ে যাবে কোথায়? ভারতবর্ষে আসবে। আরো নির্দিষ্ট করে বলতে গেলে পরমাশিস আপনার আমার মানে রাজ্য পশ্চিমবঙ্গে আসবে, তাহলে ওই 1.5 কোটির বোঝা নেওয়াটা পশ্চিমবঙ্গের জন্য বাড়তি চ্যালেঞ্জ। ফলে বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক হয়তো খুব বড় শব্দ ব্যবহার করে ফেললাম, যা বাংলাদেশের জন্য সোনার পাথর বাটি, কিন্তু অন্তত সংখ্যালঘুদের নিরাপত্তা দেয় এমন একটা সরকার থাকাটা আপনার আমার জন্য খুব জরুরি। কারণ তা না হলে ওই 1.5 কোটি হিন্দু পালিয়ে আসবেই। তো আপনি জিজ্ঞেস করছেন আমাকে ইউনূস, আপনার যে প্রথম প্রশ্নটায় আসি, আবার প্রথম থেকে মূল একটাই, যে ইউনূস আর শেখ হাসিনার, ইউনূসের 1 বছর আর শেখ হাসিনার 15 বছরের মধ্যে তফাৎ মোটের উপর কিছু মানে ইউনূস একই রকম ক্ষমতালোভী, একই রকম একদলীয় শাসন চালু করছেন, একই রকম ভাবে সাংবাদিকদের নিপীড়ন করছেন, প্লাস যোগ হয়েছে সংখ্যালঘু নির্যাতন। হাসিনার আমলে অন্তত আপনি যদি সংখ্যালঘু নির্যাতনের 10টা ঘটনা ঘটতো, 8টাতে যদি আপনি অ্যালার্ম রেইজ করতেন, তাহলে হয়তো 8টাতে ব্যবস্থা হতো। এখানে কোনোটাতেই ব্যবস্থা হওয়ার একটা খুব জরুরি কারণও আছে। আপনি যদি মাহফুজ আলমদের পোস্ট দেখেন, তাহলে বুঝতে পারবেন তারা একটা ইসলামিক রিপাবলিকই চাইছে। হাসানুল হক ইনুর প্রাক্তন সচিব, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ কাইয়ুম দেখলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন, এত ভ্যানতারা করে লাভ কি ভাই, বলে দে না তোরা পাকিস্তান হতে চাস, দেশটার নাম পূর্ব পাকিস্তান বলে দে। ভ্যালিড পয়েন্ট। আপনি যখন জানবেন যে এটা পূর্ব পাকিস্তান আর ওটা পশ্চিম পাকিস্তান, আপনি একভাবে হ্যান্ডেল করুন। কিন্তু আপনি যতক্ষণ এই কনফিউশনটার মধ্যে থাকছেন যে ওটা বাংলাদেশ না পূর্ব পাকিস্তান, ওখানে কি সত্যি জামদানি আর রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা হয়, ততক্ষণ আপনার মধ্যে যে সৌভ্রাতৃত্বের বোধটা থাকছে সেটা এক ধরনের। আমরা তো সৌভ্রাতৃত্ব চাই, কিন্তু আপনাকে সবসময় এই চ্যালেঞ্জটার মোকাবিলা করতে হবে। আমি আবার মালদ্বীপের উদাহরণ দিই। মালদ্বীপের থেকে অধিকাংশ লোক চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর অথবা চেন্নাইতে আসে। মুইজুর সাথে টানাপোড়েনের সময় পুরো ভিসাটাই বন্ধ করে দেওয়া হয়। মালদ্বীপের লোকদের কষ্ট হয়েছিল। মুইজু বুঝতে পেরেছিলেন যে মালদ্বীপের জনসংখ্যা অনেক কম, টোটাল জনসংখ্যায় 5,20,000। মুইজু বুঝতে পেরেছিলেন সংকটটা কোথায়, মুইজু সেটা হ্যান্ডেল করেছে। বাংলাদেশের থেকে যে লাখো লোক মেডিকেল ভিসা এখানে আসেন, তাদের বুঝতে হবে এবং তাদের আত্মীয় স্বজনদেরও বলতে হবে, ভাই তোরা যদি ভারতবর্ষকে এত গালাগাল দিস, তাহলে ভারতবর্ষ আমাদের ভিসা দেবে কেন? ইটস এ ভেরি ন্যাচারাল থিং না। দেখুন, আমি দক্ষিণপন্থী রাজনীতির নিন্দা করতে পারি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী তো কথাটা এক সুরেই বলছেন। অর্থাৎ তুমি যদি আমার রাষ্ট্রকেই গালাগাল দাও, তাহলে তুমি আমার রাষ্ট্রে এসে চিকিৎসা করাচ্ছ কেন ভাই? তুমি অন্য রাষ্ট্রে যাও। এবার একজন চট্টগ্রামে যার কিডনির সমস্যা হয়েছে, সে জানে চট্টগ্রাম থেকে কলকাতায় আসা যত সহজ, চট্টগ্রাম থেকে গুয়াংজু গিয়ে চীনে গিয়ে চিকিৎসা করানোটা তত সহজ না। তার বিমান ভাড়া সবকিছু যা পড়বে। তো তুমি যদি আমার নিকট প্রতিবেশীর সুযোগ নিতে চাও, তাহলে তোমাকে নিকট প্রতিবেশীর সাথে ওইটুকু সৌভ্রাতৃত্বের সম্পর্ক রক্ষা করতে হবে।
একদমই তাই দাদা। আমরা আমরা প্রায় কনক্লুশনে চলে এসেছি দাদা। তোমাকে আর দুটো শেষ প্রশ্ন, যেটা হচ্ছে যে বিষয়টা যে তুমি অত্যন্ত তথ্য ভিত্তিক সমীক্ষা দিয়ে সমস্ত ডাটা দিয়ে যেমন আমাদের দর্শকদের সামনে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যেতে পারে, বাংলাদেশের সাধারণ মানুষ যেটা ভাবছেন আগামীর বাংলাদেশ নিয়ে সেটা আদৌ বাস্তব হবে না মরীচিকা না স্বপ্ন, সেটা আমাদের আজকে আলোচনার বিষয় ছিল। তো একেবারে শেষ জায়গায় চলে আসবো। নির্বাচনের কথা ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, দিনক্ষণ হয়তো ইতিমধ্যে ঘোষণা হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। এই মুহূর্তে বাংলাদেশের যা সার্বিক পরিস্থিতি দাদা, সেই জায়গা থেকে বিএনপি, এনসিপি বা প্রভাবশালী কোনো জোট বাংলাদেশের গণতন্ত্রে বা বাংলাদেশের শাসনের নির্বাচনে কারা ঐতিহাসিক জয় পেতে পারে, এবং সেই জয় যারাই পাক সেক্ষেত্রে কি বাংলাদেশের বাংলাদেশের এবং ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বা বাংলাদেশের গণতন্ত্র আর আমাদের ঐতিহাসিক সম্পর্ক কি অটুট থাকবে? এটা যেমন একটা প্রশ্ন। এবং একেবারে শেষ প্রশ্ন, যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে, সেখানে কতটা স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশে হওয়া সম্ভব, নাকি আবার সেই প্রহসনে পরিণত হতে পারে? এই বিষয়টা আমরা বারবারই কেন বলছি? আমরা সবসময় কথা বলি বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে। একটা মানুষের ধারণা আছে যে ভারত সবসময় আওয়ামী লীগের পক্ষে, কিন্তু আমরা মনে করি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে ভারত সরকার। কিন্তু এই যে প্রবণতা, এই যে ভাবনার প্রবণতা, এই যে একটা মানুষের মধ্যে জিয়ে রয়েছে, সেই সব বিষয়টি নিয়ে কারা ক্ষমতায় আসতে পারে, আর এই সঠিক নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সঠিক নির্বাচন বাংলাদেশে আদৌ এই মুহূর্তে সম্ভব কিনা, বা অন্তর্বর্তী সরকার সেখানে কতটা সার্থক হবে বা কার্যকরী ভূমিকা নিতে তারা সক্ষম হবে বলে মনে করো দাদা? দেখো, আওয়ামী লীগ তো এখন ব্যান্ড দল। আওয়ামী লীগও বিশ্বাস করে, আমি বিএনপি যত নেতাদের সাথে কথা বলেছি বিএনপিও বিশ্বাস করে যে ইউনূস ক্ষমতায় থেকে কোনো নির্বাচন হলে সেটা ঠিক হবে। ইউনূস ক্ষমতায় থেকে নির্বাচন করলে তিনি চেষ্টা করবেন এনসিপি, মানে যে দলটি তার অনুগ্রহে বা তার সাহায্যে তৈরি হয়েছে, তাদের ক্ষমতায় আনা। এবার ইউনূসের জন্য একটা অল্টারনেটিভ হতে পারে যে ইউনূস তারেক রহমানের সঙ্গে একটা সমঝোতা বা ডিলে পৌঁছলেন, কারণ ইউনূস যথেষ্ট ক্ষমতালোভী, এটা আমরা বুঝে গেছি যে তারেক তুমি প্রধানমন্ত্রী হও, আমি রাষ্ট্রপতি হও। এইটা যদি তারেক রহমান মেনে নেয় তাহলে একটা সলিউশন হতে পারে। কিন্তু তাতেও তারেক রহমান বা বিএনপির চিন্তা থাকবে, যেহেতু বাংলাদেশের বর্তমান সংবিধানে রাষ্ট্রপতির হাতে অনেক ক্ষমতা আছে, ইউনূস রাষ্ট্রপতি পদে থেকেও কতটা তারেককে ডিস্টার্ব করে। এবং এই যে ইউনূস বা তার যা মানে ইউনূস গ্যাং বলতে যেটাকে বোঝানো হয় এনসিপি, তারা ক্ষমতার অংশীদারিত্ব চায়, বিএনপি তাদের কতটা ছাড়ে। এটা হচ্ছে কারণ নির্বাচন হলে বিএনপির জন্য অ্যাডভান্টেজ, বিএনপি জানে তারা গ্রাউন্ডে নির্বাচনটা জিতবে। কারণ আওয়ামী লীগের সঙ্গে টেক্কা দেওয়ার মতো গ্রাউন্ডে লড়াইটা বিএনপি লড়তে পারে, সেটা এনসিপির পক্ষে এখনো সম্ভব না, এনসিপির কোনো সমাবেশই দেখা যায়। এবার তোমার যেটা দ্বিতীয় প্রশ্ন, যে আমি বিশ্বাস করি বাংলাদেশে একটা বিএনপির 5 বছর বা মানে যতটা সময়কাল হয় সেই সরকার চলা উচিত, তাহলে বাংলাদেশের মানুষ এবং সবাই একটা গণতন্ত্রের স্বাদ পাবে। একটা সরকার যদি, কোনো সরকারে যদি 15 বছর নির্বাচনে কারচুপি করে টিকে থাকে, সেটা খুব স্বাভাবিক নয়, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছিল। এবারে বিএনপি, আমার ধারণা বিএনপি একটা মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা ওই ধরনের ছেলে মানুষই করবে না, তারা নিশ্চয়ই ভারতের সাথে সুসম্পর্ক তৈরির জন্য চেষ্টা করবে। তারেক রহমান বা খালেদা জিয়ারা এটা বোঝেন যে যতই তাদের সাথে পাকিস্তানের সখ্য থাকুক বা চীন তাদের দিকে হাত বাড়াক, ভারত ইজ এ সুপার পাওয়ার ইন দ্য ইস্ট, মানে ইস্ট মানে আমি দক্ষিণ পূর্ব এশিয়ায় বলতে চাইছি। ফলে বিএনপি এলে ভারতবর্ষের সাথে ঢাকার সম্পর্ক স্বাভাবিক হবে, মসৃণ হবে। হয়তো তাতেও টেনশন থাকবে, দেখো টেনশন তো দুটো দেশের মধ্যে থাকবে, কিন্তু আজকের মতো যে নয়াদিল্লি যে ঢাকাকে বৈরী শক্তি বলে মনে করে, সেটা থাকবে। আপনারা দেখছিলেন যে প্রথম কলকাতার যে ভারত বাংলাদেশের সম্পর্ক, আমরা সবসময় ভারত বাংলাদেশের সম্পর্ক এবং মানুষের অধিকার নিয়ে আমাদের প্রথম কলকাতার পলিসি অনুযায়ী আমরা কথা বলি। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে গণ অভ্যুত্থানের 1টা বছর কেটে গেছে, বাংলাদেশের সাধারণ মানুষ নতুন বাংলাদেশ দেখার যে ভাবনাটা করছেন সেটা স্বপ্ন না মরীচিকা। এই সমস্ত বিষয়টি নিয়েই কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত তথ্য দিয়ে, সমীক্ষা দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের প্রথম কলকাতা যারা দর্শক রয়েছেন, যে ভারত বাংলাদেশের সম্পর্ক ক্ষমতায় যারাই আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে ভারত কিন্তু ঐতিহাসিক সম্পর্ক জিয়ে রাখতে চায়, এবং নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গে ভারত সরকারের সুসম্পর্ক আগামী দিন অবশ্যই বজায় থাকবে, এবং সেই পথেই কিন্তু কূটনৈতিক বোঝাপড়া চলছে।
সেসব বিষয় নিয়েই আমরা আজকের আলোচনায়, আমাদের এই বিশ্লেষণধর্মী আলোচনায় আমাদের বিভিন্ন বিষয়ে আলোকপাত করলেন কলকাতার, গোটা রাজ্যের, ভারতের অন্যতম আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক এবং প্রাজ্ঞ সাংবাদিক সুমন ভট্টাচার্য। দাদা, প্রথম কলকাতার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার। আমাদের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মতামতে আপনারা লিখবেন, ভালো এবং মন্দ। আপনাদের সকল মতামত, আপনাদের চিন্তন চেতন, যে মনোভাবের বহিঃপ্রকাশ আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখুন, এবং তা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আবার ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে, ভারতে কি, ভারতের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে শান্তি নেমে আসার একটা প্রক্রিয়া চলছে, সেটা কতখানি এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখার কতটা সুযোগ পেতে চলেছেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে, এরকম বহু বিষয় নিয়ে আমরা কিন্তু আবার পরবর্তীতে আলোচনায় ফিরে আসব। নমস্কার।